হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা ভাবতে পারেন যে এরকম চুল দেখে যে আমার চান হয়ে গেছে, কিন্তু আমার চান হয়নি। আমি এখন চান করতে যাব। এখন বাজে হচ্ছে দুপুর 1:15। আমার আমার মাহাত্ম্য ভাবতে পারছেন? দুপুর 1:15 বাজে, এখনো আমার চান করা হয়নি। কারণ এটাই, আমি রীতিমতো শুয়েছিলাম। এখন তখন এত কোমরে ব্যথা করছে যে আমি উঠে যে চানটুকু করতে যাবো সেটা ইচ্ছাই করছেন। মানে এক কাঁধ ঘুরে শুতে পাচ্ছি, আর এক কাঁধ ঘুরে শুতে পাচ্ছি না, এইরকম অবস্থা আমি দাঁড়িয়ে আছি। খাটের উপর মানুষ বাবু মেলে ছাড়া কিভাবে বসে? এখানে আমি বাবু মেলে বসতে পারছি না, পা লম্বা করে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। এত প্রবলেম আমার লাইফে। আজকে রান্না বেশি কিছু হয়নি, তাই জন্য সেভাবে দেখানোর কিছু নেই। তাও আমি একবার লাঞ্চ যখন করব তখন দেখিয়ে দেবো। আগে আমি চানটা তো করে আসি। আপাতত চানই করা হয়নি। আগের ব্লগটা লিটারালি এক কাত দু কাত এইভাবে শুয়ে শুয়ে ঘুরে ঘুরে আগের ব্লগটা আমি এডিট করলাম অতি কষ্ট করে। এডিট করে ওটাকে আপলোডে বসালাম, তারপরে আরেকটা ব্লগ শুরু করলাম। আমার ছেলে ওই ঘরে রয়েছে। আমার ছেলে, আমি এরকম ভাবে কোমরের জন্য যে এরকম অবস্থা আমার হয়ে যাবে না, আমি এক্সপেক্ট করিনি যে এতটা মারাত্মক হয়ে যাবে। আমি ইগনোর করেছি ঠিকই, কিন্তু মানে এতটা মারাত্মক হয়ে যাবে সেটা আমার মাথার মধ্যে আসেনি। এমন অবস্থা হয়ে গেছে যে আধ ঘন্টার বেশি আমি ভালোভাবে বসেই থাকতে পারছি না। আধ ঘন্টা, হার্ডলি আধ ঘন্টাও বেশি বলছি আমি। 10-15 মিনিট কি 20 মিনিট বড় জোর ভালো করে পা লম্বা করে আমি বসে থাকতে পারছি, তার বেশি আমি আর বসে থাকতেই পারছি না। সেখানে আমি কিভাবে কাজ করব, কিভাবে কি করব আমি কিচ্ছু জানি না। আমি ক্লুলেস। আমি বুঝতে পারছি না। আপনাদের আমি ঠাকুরকে দেখাচ্ছি, দেখুন। আজকে যেহেতু শনিবার, আজকে ঠাকুরকে মালা দিয়েছে। হাজব্যান্ডের চান হয়ে গেছে, আমার ছেলের চান হয়ে গেছে, সবার চান হয়ে গেছে। চানটুকু আজকে আমি মাথায় শ্যাম্পু দেবো। চানটুকু করার জন্য যে এনার্জিটুকুর দরকার হয়, সেইটুকু এনার্জি আমার মধ্যে বাকি নেই। এমন অবস্থা হয়ে গেছে। বুঝতে পারছেন? জানি না আমার চোখ মুখ দেখে কি বোঝা যাচ্ছে না যাচ্ছে জানি না। এখনো এক্সরেও করানো হয়নি। আমি এক্সরে করানো হয়নি না, আমি যে উঠে এক্সরে করতে যে যাব সেইটুকু এনার্জি আমার মধ্যে নেই। আমি একটা ব্লগ এডিট করছি লিটারালি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। আমার হাজবেন্ড ঠাকুর দেখছে। ওই যে ধূপকাঠিটা দেয় না, কিছু কিছু ব্লগে পজিটিভ কথাবার্তা বলি, সবসময় নেগেটিভিটি দেখতে কারোই ভালো লাগে না। ওই যে ধূপকাঠিটা দেয়, এত সুন্দর একটা চন্দনের গন্ধ না ধূপকাঠিটা, আপসেই মন ভালো হয়ে যায়। কিন্তু আমি বিশ্বাস করুন, আমি মন ভালো রাখতে পারছি না। আমার কোমরের এরকম বিভৎস অবস্থা হয়ে যাবে, ইমাজিনেশনের বাইরে। আর আপনারা একটা কমন সেন্সে বলুন, ঠিক আছে মানলাম, আমি পা ঝুলিয়ে কতক্ষণ মানুষ বসে থাকে? বেশিক্ষণ বসে থাকা সম্ভব না। এবার খাটে মানুষ বাবু মেলে ছাড়া বসতে পারে না। খাটে মানুষ সাবকনসিয়াস মাইন্ডেও অটোমেটিক্যালি পা ফোল্ড হয়ে যাবে, আর পা লম্বা করে আমাকে টানা বসে থাকতে বলছে। সেখানে আমার উপায়টা কি? ওই জন্যই ডাক্তার লিখে দিয়েছে বেড রেস্ট। আর আমি এমন একটা মানুষ, আমার জন্য বেড রেস্ট কথাটা খাটে না। আমি পারবো না বেড রেস্ট করতে। আমি কি করবো আমি নিজেও জানি না। আমি লিটারালি বুঝতে পারছি আমি কি করবো। আমার মাথা লিটারালি কাজ করছে না। হাতে মোবাইলটা নিয়ে আমি ব্লগটা শুট করলাম, কিছু তো একটা করতে হবে। স্নান হয়নি, লিটারালি আমার কিছু করতে ইচ্ছা করছে না, পরিষ্কার কথা। মানুষের যখন শরীর খারাপ থাকে, মানুষের কি মন মেজাজ ভালো থাকে? আগের দিনের ব্লগটা আমার হাজব্যান্ড শুরু করেছিল, একটু ব্লগটা দেখবেন কাইন্ডলি। কারণ হচ্ছে ব্লগটা খুবই সুন্দর হয়েছে, আর অনেক কষ্ট করে আপনাদের বড়জোর রিকোয়েস্ট করতে পারি, তার বেশি তো কিছু করতে পারি না। দেখা না দেখাটা সম্পূর্ণ আপনাদের হাতে। আপনারা নেট খরচা করে কি ধরনের কন্টেন্ট দেখবেন সেটা তো আপনাদের উপর। আমি তো বলতে পারি বড়জোর। এনিওয়েজ, যাই হোক, আমাকে চান যখন করতে যেতেই হবে, একান্তই করতে হবে, কিছু করার নেই।
তার আমি দেখাচ্ছি ছেলে কি করছে, এক সেকেন্ড। এই যে আমার ছেলে খেলা করছে, ও বেচারা কি আর করবে, পরীক্ষা শেষ হয়ে গেছে, খেলছে। বাবা চশমা পরে খেলো, বাবা চশমা ছাড়া খেলো না। এই যে ঠাকুর পুজো দেওয়া হয়েছে, ঠাকুরকে আমি বললাম না মঙ্গল আর শনিবার করে মিষ্টি দেওয়া হয়। আমার হাজবেন্ডেরও মেজাজ খারাপ, মন খারাপ। আমি শরীর অসুস্থ থাকলে ওরও বেচারা ফেড আপ হয়ে যায়, ও বুঝে উঠতে পারছে না যে কি করব না করব, ও বেচারা কনফিউজড হয়ে যায়। আর আমার এমন অবস্থা না, আমি বেশিক্ষণ দাঁড়াতেও পাচ্ছি না। হ্যাঁ, পা ঝুলিয়ে বসে থাকলে ঠিক আছে, পা ঝুলিয়ে বসে থাকা ব্যাপারটা হচ্ছে কি, এই ঘরের যে খাটটা না, এটা কম্পারেটিভলি অনেক নিচু। আর আমার যে ওই ঘরের যে খাটটা, সেই খাটটা প্রচন্ড উঁচু। কারণ আমার বাবা বিয়ের সময় খাটটা আমাকে দিয়েছিল, কিভাবে দিয়েছিল আমি জানি না, মনে হয় পালঙ্কে শোবে মেয়ে, সেই ভেবেই হয়তো দিয়েছিল, কি দিয়েছিল আমি জানি না, জানার দরকার নেই। সে খাটটায় আপাতত আমার উঠতে বিশাল কষ্ট হয়, ওই জন্য আমি মাঝে মাঝে এসে না এই ঘরে এসে বসে পড়তে থাকি ঘন্টার পর ঘন্টা। আমার ওই ঘরে বসতে ইচ্ছা করে না, এই ঘরে বসতে আমার বেশি কমফোর্টেবল লাগে, কারণ কম্পারেটিভলি এই খাটটা অনেক নিচু। আমার কি করা উচিত আমি নিজেও জানি না। শুধুমাত্র মানুষ বলে না মনের জোরে চলছো, সেই মনের জোরটা জুগিয়ে আমি কাজকর্ম করছি। জানি না কতদিন কি পারবো, কতদিন কি হবে, কিচ্ছু জানি না। মাঝে মাঝে ক্লুলেস লাগছে আমাদের লিটারালি। যে ভ্লগ আমার এডিট করতে মানে মাত্র 20-25 মিনিট লাগে, সেই ভ্লগ এডিট করে আর থাম্বনেল বানাতে পাক্কা 1 ঘন্টা লাগলো। কারণ আমি টানা শুয়ে পারছি না তো, এক সাইড করে উঠে একবার বসছি, একবার কাত হয়ে শুচ্ছি, এরকম ভাবে বলছি। মানুষের যদি কোমরে সমস্যা হয়, একটা মানুষ কিভাবে মানে কাজ করবে, যে কোনো কাজই বলুন কিভাবে করবে। আমি যে পা ঝুলিয়ে এখন এই যে পা ঝুলিয়ে বসে রয়েছি না, এটাই আমি কমফোর্টেবল এই কারণে কি, এই খাটটায় বসে আছে, আমার পাটা আমার মাটিটা টাচ করছে, ওই খাটে আমার পা মাটিতে টাচ করে না। হ্যাঁ, সর্ষে তেল করো, হ্যাঁ সর্ষে তেল। তখন বড়াগুলো ভাজবে, মটর ডাল ভিজিয়ে রেখেছি, আমি বললাম কিচ্ছু রান্না করতে হবে না। তো আমার হাজবেন্ড লাল শাকটা ভাজা করতে ভুলে গেছে, আমি ভুলে গেছে জাহান্নামে যাকে। খাবারটা মানুষ খায় পেট ভরানোর জন্য, খাবারটা শৌখিনতা না, আমার কাছে তো অ্যাটলিস্ট সেটা। আমাকে আলু সিদ্ধ ভাত দিলেও আমি যতটা আনন্দ সহকারে খাবো, আমাকে মাংস ভাত দিলেও আমি ততটাই আনন্দ সহকারে খাবো। আমার কাছে খাওয়াটা মেন প্রায়োরিটিই না। আমার মেইন প্রায়োরিটি হচ্ছে আমি ঠিকঠাক করে কাজ করতে পারছি কিনা, ঠিকঠাক করে চলাফেরা করতে পারছি কিনা, এইগুলো আমার কাছে মেইন প্রায়োরিটি। আর সেগুলোই আমি লাস্ট 2-3 দিন ধরে পাচ্ছি না। আমি চান কেন গড়িমসি করে করতে যাচ্ছি সেটার কারণটা শুনবেন। আমাকে ডাক্তার বলেছে মগ কেটে মগ কেটে ঝুঁকে চান করাটা সমস্যা, বুঝলেন তো। এবার আমাকে ঝুঁকেই চান করতে হবে, কারণ আমাদের গিজার নেই, যেহেতু ভাড়া বাড়ি, গিজার নেই। আর গিজারে গরম জল আসে না, এখনো আমার গরম জল লাগছে, হালকা ঠান্ডা যেহেতু আছে এখনো। কি বের করছো, এনিওয়েজ ফ্রেন্ডস, এই অবধি থাকলো, ঠিক আছে। আমি পরে আবার দেখাবো, কারণ দেখানোর মতন কিছু নেই। রান্না শুধু ডাল হচ্ছে আর বড়া ভাজা। আমি বললাম শনি মঙ্গলবারে কিছু দেখানো থাকে না রান্না। আর আমি নিজের শরীর নিয়ে এতটাই ওয়ারিড না, আমি এগুলো সোশ্যাল মিডিয়ায় আনতে চাই না, ভাল লাগে না, কিন্তু কি বলবো, আর তো কোনো টপিক নেই, তাই এটাই বললাম। হ্যাঁ, আর সত্যি কথা না, আমার শরীর খারাপ থাকলে না আমার মন মেজাজ সব খিচড়ে থাকে। আর এই শরীর খারাপের জন্যই আমি কালকে ওর সাথে ঝামেলাটা হলো, আমার নিজের শরীরই ভালো লাগছে না, আর এতগুলো ওষুধ দিয়েছে, আমাদের এক্সরেটা এখনো হয়নি, এক্সরের পরে ডাক্তার কি বলবে আমি জানি না। আমি সত্যি ম্যাম নিজের বিরক্ত হয়ে গেছে, ফেড আপ নিজের লাইফ নিয়ে, ভাল লাগছে না। ও আমাকে সবসময় পজিটিভিটি দেয়, আমার হাজব্যান্ড এমনই একটা মানুষ, যে কোনো পরিস্থিতির মধ্যে থেকে, নেগেটিভিটির মধ্যে থেকেও পজিটিভিটি খুঁজে বের করে।
ওই রকম প্রাণী। আমি ভেঙে পড়লে তো আরো পজিটিভিটি বের করতে থাকে, আরে কিছু হবে না, হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তো আমি তো জানি শরীর এমন একটা জিনিস যেটা হাজার চেষ্টা করলেও জোড়া তাপ্পে দিয়ে হয় না, হয় না। আর কোমর একটা মারাত্মক জিনিস, কোমরের উপর পুরো শরীরটা ডিপেন্ড করছে। ডাক্তার তো ইভেন এও বলেছে যে এক্সরেটা আমি দেখি, এক্সরেতে যদি কিছু প্রবলেম পাই তাহলে আমি এমআরআই দেব। This is called life. বুঝেছেন friends? This is called life. Life is not a bed of roses. It is a bed of thorns too. আর এখন কাঁটাগুলো চুপছে, আর কাঁটাগুলো সবসময় আমাকেই চোবে। আগের বছর মে মাসে এই হাতে নার্ভের অপারেশন হয়েছিল, ঠিক আছে, 2 মাস পুরো পাক্কা লেগেছিল অপারেশনটার মানে ইনজুরি থেকে সাকাম করতে, কারণ আমার হাত পুরো ইনফেকশন হয়ে গেছিল এই হাতটা। সেটা যে অপারেশন করেছে সেই ডাক্তারও জানে, ডাক্তারের নাম বলবো না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেহেতু কারোর নাম নিয়ে বলা উচিত না, কিন্তু অ্যাপেলোতে আমার হসপিটাল অপারেশন হয়েছিল, ভাবতে পারছেন, অ্যাপেলো হসপিটাল অপারেশন হয়েছিল, নিউরোলজিস্টের কাছে, নিউরোলজিস্টের হেড অপারেশন করেছিল। তার ফল হচ্ছে হাতে ইনফেকশন হয়ে গেছিল 1 মাস। নিজে আবার স্টিচ মানে যেদিন কাটার আছে সেদিন জিজ্ঞেস করছে আপনার তো ইনফেকশন হয়ে গেছিল, আপনার কি মনে আছে কোন স্টিচটা আমি করেছিলাম? ভাবুন, সে ডাক্তার নিজের পেশেন্টকে জিজ্ঞেস করছে। পেশেন্ট আমার স্টিচ কাটছে, ডাক্তার 4টে না 5টা স্টিচ করেছিল এরকম সামথিং। আমার হাজবেন্ড জানি, আমি মেয়েকে নিয়ে গেছিলাম, আমার হাজবেন্ড যায়নি, এই কারণে কিছু একটা কাজ বাজ ছিল, আমি জানি না, আমার খেয়াল পড়ছে না, আমার মেয়েকে নিয়ে গেছিলাম, ঠিক আছে। আমার মেয়ে সব থেকে বড় লেটেস্ট হিউমিলিটিং কথা শুনুন, সব থেকে হাস্যকর কথা, আমার মেয়েকে নিয়ে গেছে, আমার মেয়ের গায়ের রংটা একটু চাপা, ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারকে আমি মানে দেখাতে বলছি, স্টিচ কাটাতে নিয়ে গেছি, সে আমার মেয়ের গায়ের রং নিয়ে কনসার্ন। ক্যান ইউ ইমাজিন? ডাক্তার আমার মেয়েকে বলছে তোমার গায়ের রংটা তো কালো কেন, তোমার মা তো ফর্সা। মানে আমরা কোন সমাজে বাস করছি, না জঙ্গলে বাস করছি আমরা? আমরা কি আদৌ মানুষ? বলতে গেলে অনেক কিছু বলা যায়, বলতে গেলে ব্লগটা অনেক বিশাল হয়ে যাবে, কিন্তু এরকম ছোট ছোট, হ্যাঁ আমার হাজবেন্ড মনে করিয়ে দিল বলে আমার মনে পড়লো হঠাৎ করে। 1 বছর আগেকার ঘটনা, অলমোস্ট 1 বছর হতে গেল, তো মে মাসে হলে 1 বছর হয়ে যাবে। আমি ভুলে গেছিলাম সিরিয়াসলি, হঠাৎ করে মনে পড়লো কথাটা। সে যাই হোক, সেই হাতটা থেকে উঠতে না উঠতেই কোমর নিয়ে পড়েছি। আমার সাথে কিছু না কিছু এনিথিং হতেই থাকে, এটা আমার পার্ট অফ লাইফ হয়ে গেছে, আমি ইউজ টু হয়ে গেছি সবকিছুতে। ছোটবেলা থেকে এত 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 প্রবলেমস ফেস করে করে আজ এই স্টেজে এসে পৌঁছেছি না, কি আমার সাথে কিছু না হলে আমি ভাবি ও বাবা আমার সাথে কিছু হচ্ছে না, অল অফ আ সাডেন বড় কিছু হবে হয়তো। আর যখন হতে থাকে ব্যাক টু ব্যাক, মানে কন্টিনিউয়াসলি, আপনাদের কাদের সাথে এরকম হয় আমাকে একটু বলবেন, নাকি আমি একাই? না, আমার মতো পাবলিক প্রচুর আছে, আমি জানি, আমি একা না, অনেকেই আছে। এনিওয়েজ ফ্রেন্ডস, অনেকটা ভাষণ দিয়ে ফেললাম, আমি চানটা করি, নাহলে আমি শেষ। চানটা করে খেতেও হবে, খেয়ে আবার ওষুধও খেতে হবে, আবার মলমও লাগাতে হবে, অনেক কিছুই করতে হবে, সুতরাং চানটা করে নিই। ফ্রেন্ডস, আমি ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টাটা, লাভ ইউ, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।